আজকে আপনাদের গল্প প্রভাত দে সরকারের নিশি, পর্ব 4। 1855 জানুয়ারির প্রথম ভাগ। ঠগীর দল, আর্তনাদ, নীলকান্ত আর শ্যামাঙ্গিনী। নদিয়া জেলার কেষ্টনগর থেকে 18 জনের এক তীর্থযাত্রীর দল তীর্থ করতে চলেছে। তারা যাবে কালীঘাটে পৌষকালী দর্শন করতে। কখনো নদীর পাশ দিয়ে, আবার কখনো বা জঙ্গলের মধ্যে দিয়ে দীর্ঘ পথ। দলে 2-4 জন বৃদ্ধ, কয়েকজন মেয়ে মানুষ আর একটা বাচ্চাও রয়েছে। তাই দ্রুত পথ চলা যায় না, বিশ্রাম নিয়ে নিয়ে চলতে হয়। তার উপরে শীতের বেলা, সন্ধে নামার আগেই ঠাঁই নিতে হবে কোনো বসতির আশেপাশে। পথের রসদ সঙ্গে নিয়েছে তারা। ভাজা ছোলা, চিড়ে মুড়ি আর শক্ত পাকের মন্ডা। কিন্তু এসব তো পথ চলতি খাবার, সকালে বা দুপুরে খাওয়া যায়। তবে রাতের বেলা পেট ভরে 2টো ভাত না খেয়ে ঘুমোলে যে পরের দিন পথ চলাই দায়। তাই বেলা থাকতে থাকতেই কোনো জনবসতির পাশে আস্তানা গেড়ে সঙ্গে আনা কোম্পানির টাকা খরচ করে দোকান থেকে জোগাড় করে আনতে হয় জ্বালানি কাঠ, চাল, ডাল আর আনাজ। তারপর আগুন জেলে 2টো ভাত ফুটিয়ে খেয়ে আগুনের কুণ্ডের ধারে বসে চলে খানিক গান বাজনা। তাতে মনে ফুর্তি আসে। পরের দিনে পথ চলার মনেরও জোর পাওয়া যায়। শেষমেশ 2য় প্রহরে শিয়াল ডেকে উঠলে তারা চাটাই বিছিয়ে কম্বল গায়ে শুয়ে পড়ে আগুনের কুণ্ডের চারপাশে খোলা আকাশের নিচে। মেয়েরা, ছোট বাচ্চারা আর বৃদ্ধরা শোয়ে আগুনের কাছাকাছি। বাইরের দিকে বেড়ে শোয়ে জোয়ান মদ্য পুরুষেরা। পাশে রাখা থাকে তাদের লাঠি। এদিকে সনসন করে বয়ে যায় পৌষের কনকনে ঠান্ডা হাওয়া। রাত ধীরে ধীরে গভীর হতে থাকে আর প্রহরে প্রহরে ডেকে ওঠে শিয়ালের দল। তাদের ডাক শুনেই লোকবসতি কুকুরগুলো তারস্বরের ডাক ছাড়ে, আর তাতেই পুরুষদের কেউ না কেউ ঘুম মাখা চোখে আধা নিভন্ত আগুনের 4টি কাঠ ফেলে দেয়। শীতের হাওয়ায় ফুলকি ওঠে আগুন থেকে। তারপর আবার নেমে আসে ঘুম। সকালে সূর্যের আলো ফুটতে না ফুটতেই প্রাতকৃত্য সেরে খানিক পরেই ফের শুরু হয় পথ চলা। তবে তার আগে লোকবসতি থেকে বাচ্চাটার জন্য দুধ জোগাড় করে আনতে হয়। তাদের বাড়ির কুয়ো বা পুকুর থেকে আনতে হয় খাবার জল। বসতির মানুষজন সানন্দে তা করতে দেয় তাদের। কখনো কখনো কোনো বসতির জোরদার বা অতিসম্পন্ন গেরস্থ বেশ কিছু আলু বা চাল দেয় তীর্থযাত্রীদের। তীর্থযাত্রীদের সেবা করাটা তারা পুণ্য বলে মনে করে। এতে অবশ্য তীর্থযাত্রীদের রাহা খরচও কিছুটা বেঁচে যায়। অথচ বছর 23 আগেও অবস্থাটা এত নিরাপদ ছিল না তীর্থযাত্রীদের কাছে। এতক্ষণে হয়তো সর্বস্ব লুট হয়ে যেত ঠগীদের হাতে, আর সেই সঙ্গে যেত প্রাণটাও। তারা ছিল বড় নির্মম। সান্নাটা পথে চলা মানুষদের কাছে তারা ছিল মূর্তিমান আতঙ্ক। কত যে মানুষ মারা পড়েছে তাদের হাতে তা গোনা সম্ভব নয়। কারণ অনেক সময়ই তারা লাশ ভাসিয়ে দিত কোনো নদীর জলে, আবার কখনো বা ফেলে দিত গভীর জঙ্গলে। সরকারি হিসেবে অবশ্য বলছে 1830 সালের ঠগীর দল নিশ্চিহ্ন হওয়ার আগে 150 বছরে প্রায় 50,000 মানুষ মরেছে তাদের হাতে। এতটাই সঙ্গবদ্ধ, দক্ষ আর শক্তিশালী ছিল তারা যে ছোটোখাটো অপরাধীরা পর্যন্ত তাদের সমীহা করে চলত। কিন্তু এ তো 1830 সালের সরকারি হিসেব। ঠগীরা এত শক্তিশালী হলো কি করে মাত্র 150 বছরে? তারা তো আর কোনো সরকারি মদতপুষ্ট আধুনিক অস্ত্রধারী সৈন্যদল নয় যে সারা ভারতে ত্রাসের সৃষ্টি করবে। আসলে ঠগীদের ইতিহাস প্রায় 600 বছরের পুরনো। 7টা হরদরিদ্র মুসলিম উপজাতি থেকে তাদের উৎপত্তি হলেও কালের নিয়মে দরিদ্র হিন্দুরাও জড়িয়ে যায় তাদের সঙ্গে। প্রথম দিকে ছোটোখাটো দল হিসেবে ভারতীয় উপমহাদেশে ছড়িয়েছিল, কিন্তু ক্রমে ক্রমে একজন শক্তিশালী জিম্মেদারের অধীনে তারা এককাঠা হয়ে একটা এলাকায় নিজেদের আধিপত্য কায়েম করতে থাকে। প্রথম দিকে তারা বড় রুমালের সাহায্যে বা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করত পথিকদের। পরবর্তীকালে তাদের ভাণ্ডারে জমা পড়তে থাকে ঘরে তৈরি নানান অস্ত্র। আর আরও আশ্চর্য ব্যাপার হলো এই যে ধীরে ধীরে তাদের আরাধ্য দেবী হয়ে উঠলেন ভবানী তথা কালী। এই ঠগীদের উপদ্রব এমনই চরমে পৌঁছেছিল যে ইংরেজ সরকার পর্যন্ত বিব্রত বোধ করতে থাকে। তাই 1830 সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিক ঠগীদের নির্মূল করার জন্য ক্যাপ্টেন উইলিয়াম হেনরি স্লিম্যানকে দায়িত্ব দেন। সেই স্লিম্যানের বাহিনী উপমহাদেশ থেকে ঠগীদের উৎখাত করতে ঝাঁপিয়ে পড়ল।
গ্রেফতার হয় ঠগীদের এক শীর্ষ নেতা শহীদ আমির আলী। আমির আলীকে রাজসাক্ষী করে আদায় করে নেওয়া হয় আরও ঠগী শীর্ষ নেতাদের নাম। আর তার ফলশ্রুতি উপমহাদেশ থেকে ঠগীরা নির্মূল হয়ে গেছে বলে মনে করা হয়। রাজসাক্ষী হওয়ার কারণে মুক্তি পেয়ে যায় শহীদ আমির আলী। তারপর থেকে সরকারের খাতায় ঠগীর আক্রমণে প্রাণহানির ঘটনা আর লিপিবদ্ধ নেই। তারপরে কেটে গেছে 25টা বছর, কিন্তু সত্যি কি তারা নেই? এই প্রশ্নের উত্তর দেবে সময়। তীর্থযাত্রীর দল এগিয়ে চলেছে, এখনও দিন তিনেকের পথ বাকি। কিন্তু বৃদ্ধ আর মহিলারা সঙ্গে না থাকলে বাকিরা এই পথটুকু দুদিনে সেরে নিত। তবু শীতের দিন বলে সূর্যের তেজ কম থাকায় পথ চলতে তেমন কষ্ট হচ্ছে না। খানিক চলার পরে একটি বসতি এলো, কিন্তু না থেমে সেটি পেরিয়ে গেল তারা। ঠিক করলো যে দুপুরের দিকে যে বসতিটা পড়বে সেখানে তারা স্নান টান করে হালকা কিছু খেয়ে একটু জিরিয়ে নেবে। সন্ধে নামার আগে রানাঘাটে পৌঁছাতেই হবে। দুপাশে দিগন্ত বিস্তৃত ক্ষেত জমি, কোথাও আলুর পাতায় সবুজ, আবার কোথাও বা সর্ষে ফুলে হলুদ হয়ে আছে। কিন্তু তাদের তো থামলে চলবে না। এমন সময় দূরের মাঠ থেকে হাঁক শোনা যায়। 15 মানুষের একটা দল হাত তুলে তাদের ইশারা করছে। দূর থেকে দেখে মনে হচ্ছে তীর্থযাত্রী, তাই তারা একটু দাঁড়িয়ে যায়। দলে ভারী হলে আপদ বিপদ চট করে কাছে ঘেঁষে না। তবে আগে দেখে নিতে হবে অতিথিরা কেমন, কারণ এই দলে মহিলারা আছে। দলটা ক্রমশ এগিয়ে আসতে তারা বুঝতে পারল যে ওই দলের 5 জন মহিলা আছে, তবে কোনো বৃদ্ধ বা বাচ্চা কাচ্চা নেই। যাক, তবু খানিকটা নিশ্চিন্ত হওয়া গেল। এবার অন্তত একটা দিন দলটাকে নজরে রাখতে হবে, তবেই বিশ্বাস করা যাবে পুরোপুরি। আগত দলটা থেকে প্রশ্ন ভেসে এলো, কি গো, কালীঘাট নাকি? তা কোথা থেকে আসা হচ্ছে? হ্যাঁ, কালীঘাট, আসছি কেষ্টনগর থেকে। তা তোমরা? আমরাও কালীঘাট, আসছি হাটচালি আড়াংঘাটা থেকে। ক্রমে দলটা মাঠের আলপথ ছেড়ে উঠে এলো রাস্তায়। ওই দলের মাতব্বর গোছের একজন প্রৌঢ় বললে, ভালোই হলো, একসাথে থাকলে বিপদের ঝড়ঝাপটা সহজেই কাটিয়ে ওঠা যায়। তা বটে, তাহলে এগোনো যাক, সময় নষ্ট করে লাভ নেই, আজ রানাঘাটে পৌঁছতেই হবে। দুটি দল আগু পিছু করে চলতে থাকে। 2-3 মাইলের মধ্যেই দেখা যায় দু দলের মাতব্বরেরা কথা বলতে বলতে আগে আগে চলছে। মাঝখানে দু দলের মহিলারাও হেসে হেসে গল্প করতে করতে চলছে। এতে পথশ্রম যেমন খানিক লাঘব হয়, তেমনি চলার গতিও বাড়ে। এভাবেই কখন যেন অজান্তেই মেশামেশি হয়ে গেছে দুটো দলের। ধীরে ধীরে ঘনিয়ে আসে সন্ধে, তাই রানাঘাটের কাছাকাছি একটা ছোট বসতির পাশে সবুজ খোলা মাঠের একটা বড় গাছের তলে থামল তারা। পাশ দিয়ে বয়ে যাচ্ছে চূর্ণী নদী। নদীর ওপার কুয়াশায় আর সদ্যনামা সন্ধ্যের আলো আধারিতে আবছা। নতুন দলের 4 জন মিলে গাছের ডালে চড়ে সঙ্গে আনা চাদর জুড়ে একটা চাদোয়া খাটিয়ে ফেলল। এতে হিম পড়বে কম। দু দলের বাকিরা মিলে চটপট আলু, আনাজ, তেল, ঘি, ফুলকপি আর চাল জোগাড় করে আনলো। সেই সঙ্গে আনলো আগুন জ্বালাবার কাঠও। দু দলের 2 মাতব্বর একটু দূরে বসে তামাক সেবা করছে। পালা করে হাত বদল হচ্ছে হুঁকো। যারা আগুন জ্বালিয়ে রান্নার তোড়জোড় করছিল তাদের একজনের হাঁক পড়ল, হ্যাঁ গো কর্তা, কি যেন নাম তোমার? এটা কেষ্টনগরের মাতব্বরের উদ্দেশ্যে বলা। জবাব এলো, রাধা মাধব, রাধা মাধব চক্রবর্তী। তা কি বলবে বলো? বলি, হাঁড়ি কি আলাদা আলাদা হবে নাকি একসঙ্গে? 2 মাতব্বর কি যেন সলা করলো, তারপরে জবাব এলো, একই সঙ্গে হোক, তাতে হাতে হাতে তাড়াতাড়ি রান্না হবে। প্রথম প্রহরে শিয়াল ডেকে উঠল। ফিরতি জবাব দিল গ্রামের কুকুরেরাও। রান্না আর খানিক বাকি। আজ খিচুড়ি হচ্ছে পৌষের আনাজ দিয়ে। এদিকে কলকের আগুন নিভে যাওয়াতে 2 মাতব্বর আবার নতুন করে তামাক সেজে হুঁকো চালাচালি করতে করতে গল্প জমিয়েছে। রাধা মাধব বললে, তা আপনার নামটা জানা হলো নিজে কর্তা? আগে আমার নাম রতন রায়, গায়ের লোকজন রতন কর্তা বলে ডাকে। তা আপনাদের কি শুধুই পৌষকালি দেখা হবে নাকি কারো মানতও আছে? রাধা মাধবের প্রশ্ন। আগে আমাদের হারাধনের বেটার গত বছরে মায়ের দয়া হয়েছিল। শরীরের কোত্তাও বাদ ছিল নি, বাঁচার আশা ছেড়েই দিয়েছিল সকলে। শেষমেশ মা কালীর কাছে জোড়া পাটার মানত করতে তবে রক্ষে হয়। তাই এবারে হারাধন যাচ্ছে সেই মানত পূর্ণ করতে, আর বাকিরা সব চলছে মায়ের দর্শনে। তা আপনাদেরও কি মানত টানত আছে নাকি এমনি দর্শনে চললেন? হুঁকোটা হাত বদল করে রাধা মাধব বললে,
আমাদের তো বলি নিষেধ গো কর্তা। তা আমাদেরও ব্যাপারটা প্রায় আপনাদেরই মতো। গ্রামের মনুরমা আর সাথে পিসি ওলাউটো থেকে বেঁচে উঠে মায়ের কাছে মানত করেছিল সোনার বেলপাতা আর মায়ের কপালে টিপ দেবে বলে। তা মেয়ে মানুষ বলে কথা, কোথায় কি হারিয়ে ফেলবে ঠিক নেই, তাই আমার কাছে গচ্ছিত রেখেছে সব। ফিরতি হুঁকোটা চক্করটির হাতে দিয়ে গম্ভীর মুখে রতন কর্তা বলতে লাগলো, পথে পড়বে রঘু ডাকাত, বিষে ডাকাত, চিতে ডাকাত আর মনোহর ডাকাতের দলবলের আড্ডা। তারা নাকি ঢেকিশালের ঢেকিতে অবস্থাপন্ন গেরস্তেদের দরজা ভাঙে, রনপা চড়ে শিঙে ফুঁকে জানানদের ডাকাতি করে। তাই কইছিলাম কি ওই সব জিনিস সাবধানে রাখবেন চক্রবর্তী মশাই, দিনে দিনে পেরোতে হবে ওই সব জঙ্গলের পথ। হ্যাঁ, তা একেবারে ঠিক কইছেন কর্তা, দিনে দিনে জায়গাগুলো পেরিয়ে যেতেই হবে। কিন্তু দলে ভিড়েছে বুড়ো হাবড়া আর মেয়ে ছেলেদের দল, সঙ্গে আবার একটা বাচ্চাও আছে। এদের নিয়ে চলাই তো সমস্যা, কাউকে তো আর নিয়ে যাবিনি কওয়া যায় না। তীর্থ দর্শন বলে কথা। রাধা মাধবের বাড়িয়ে দেওয়া হুঁকোয় দু টান মেরে রতন কর্তা বলে, নিশ্চিন্তি থাকেন কর্তা, আমরা তো আছি, সঙ্গে লাঠি বল্লমও আছে। একসঙ্গে থাকলে ডাকাতের দল কিচ্ছুটি করতে পারবেনি। তাই যেন হয়। জয় মা কালী বিপত্তারিণী, দেখো মা যেন ঘরের সকলকে নিয়ে মানে মানে ঘরে ফিরতে পারি। রতন কর্তা হুঁকো ধরা হাত কপালে ঠেকিয়ে বিড় করে বললে, জয় মা করাল বাদনী। খানিক পরেই ডাক পড়ল, এই সবাই খেতে চলে এসো তাড়াতাড়ি, প্রথম দিন বলে জোগাড় যন্ত্র করতে একটু দেরি হয়ে গেল, কাল থেকে আর হবেনি। খেতে বসার পর দেখা গেল কেষ্টনগরের দল ওই নতুন দলটাকে বিশ্বাস করে ফেলেছে পুরোপুরি। সদস্য সংখ্যা বেশি বলে দু জায়গায় আগুন জ্বালানো হয়েছে। একটা চাঁদোয়ার বাইরে, সেখানে শোবে পুরুষের দল, আর একটা জ্বালানো হয়েছে চাঁদোয়ার নিচে, সেখানে শোবে মেয়েরা। খাওয়া দাওয়ার পরে এবারে খানিক গান বাজনা চাই, তাই খোল বাঁশি আর খঞ্জনি নিয়ে কীর্তন ধরল কেষ্টনগরের দল। পুণ্যযাত্রায় এর চেয়ে ভালো গান আর কি হতে পারে। নতুন দলের সদস্যরা একটু তফাতে বসে শুনছে সেই গান। কেষ্টনগরের দলের গান শেষ হতে রতন কর্তার দলও ধরলে একটা শ্যামা সঙ্গীত। সকলের মন খুশি। গান শেষ হওয়ার একটু পরেই দ্বিতীয় প্রহরে শেয়ালের দল ডেকে উঠে থেমে গেল। এবারে শুতে যেতে হবে। উঠতে গিয়ে রতন কর্তা বললে, সকালবেলা আর এক পোস্ত শুনতে চাই। সারাদিনের জন্য মনটা বড় ভালো হয়ে গেল গো মাধব কর্তা। তাই বাজনার যন্ত্রগুলোকে চাঁদোয়ার নিচে কাপড় দিয়ে ঢেকে রাখা হলো। সকালবেলায় নাম গান সেরে হাতে হাতে গুছিয়ে নিলেই হবে। আগুনের কাছাকাছি শুয়েছে কেষ্টনগরের পুরুষের দল। একটু তফাতে শোয়ার তোড়জোড় করছে নতুন দলের ব্যাটা ছেলেরা। এমন সময় দেখা গেল নতুন দলের কর্তা ছেলে নীলকান্ত আর হারাধন গাঢ় হতে যাচ্ছে নদীর দিকে। রতন কর্তার কড়া নজর এইসব ছেলে ছোকরাদের দিকে, তাই হেঁকে বললে, বাহি করে তাড়াতাড়ি ফিরিস, তারপর এত রাত্রে কেন যে এদের বাহি পায় কে জানে, বলে গজগজ করতে করতে শুয়ে পড়ল সে। নীলকান্ত আর হারাধন গাঢ় হতে মিশে গেল নদীর দিকের গাঢ় অন্ধকারে। পৌষের হাওয়ায় শীতের কুয়াশা মাখা অন্ধকারকে বারবার ফুঁড়ে দিচ্ছে আগুনের ফুলকি। খানিক ওপরেই উঠে হাওয়াতে মিলিয়ে যাচ্ছে সেগুলো। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে রাধা মাধবের ক্লান্ত চোখে নেমে আসে ঘুম। সে তলিয়ে যেতে থাকে ঘুমের গভীর তালে। হঠাৎই ঝপাস একটা বড় মাছ ধরার জালে জড়িয়ে পড়েছে কেষ্টনগরের ঘুমন্ত পুরুষরা। তাদের ওপর চলছে দমাদ্দম লাঠির বাড়ি আর বল্লমের খোঁচা। মাথা ফেটে যাচ্ছে, হাত পায়ের হাড় ভাঙছে, বল্লমের ফলা ফুঁড়ে যাচ্ছে কারোর বুক, কারোর পেট। আত্মনাদ করছে আকাশ ফাটিয়ে, কিন্তু সে চিৎকার শুনবে কে? একেই তো শীতের রাত, ঘুমিয়ে পড়েছে খানিক দূরের বসতি, আর তার ওপরে নতুন দলের 3টি সদস্য খোল বাঁশি আর খঞ্জনি বাজিয়ে উঁচু গলায় শুরু করেছে শ্যামা সঙ্গীত। সেই আওয়াজে চাপা পড়ে যাচ্ছে আত্মনাদের চিৎকার। ওদিকে রতন কর্তার দলের 3 মহিলা তাদের মাথার তলায় রাখা পুটলি থেকে ছোড়া আর দা বের করে শাসিয়ে যাচ্ছে কেষ্টনগরের মহিলাদের, যাতে তারা টু শব্দটাও না করে। অবশ্যই শাসানির দরকার ছিল না। চোখের সামনে এই নৃশংস হত্যালীলা দেখে তারা এমনিতেই থর মেরে গেছে। তাদের পুরুষদের প্রাণবায়ু তাদের চোখের সামনেই আগুনের ফুলকির মতো মিলিয়ে যাচ্ছে রাতের বাতাসে। শুধু তাদের দলের বাচ্চাটা তখনও ঘুমোচ্ছে অকাতরে। সমস্ত ব্যাপারটা দাঁড়িয়ে থেকে তদারক করছে রতন কর্তা। কেষ্টনগরে কে একজন জাল গলে পালাতে যাচ্ছিল, কিন্তু সজাগ রতন কর্তার হাতের দড়ি সরাত করে এসে পেঁচিয়ে ধরল তার গলা। ছোড়ার বিশেষ কায়দায় দড়ির মাথায় বাঁধা ভারী শীষের বল জোরে আঘাতে করল লোকটার মাথার পেছনে। তারপর এক হ্যাচকা টানে তার দেহটা এসে পড়ল প্রায় রতন কর্তার পায়ের কাছে। একটুখানি হাত পা ছুড়ে নিথর হয়ে গেল লোকটা। কেষ্টনগরের সব পুরুষদের ভাবলীলা
সাঙ্গ হতে সময় লাগলো মাত্র মিনিট 10। তারপরে নীলু আর হারু জাল ছাড়িয়ে নিতে নতুন দলের সবাই তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলো প্রত্যেকটা পুটুলি আর মৃতদেহর ট্যাগ। যে যা পেল নিয়ে এসে জমা করলো তাদের জিম্মেদার রতন কর্তার কাছে। রতন কর্তা নিজে মাধব কর্তার কোমরে গোজা বটুয়া থেকে কাগজে মোড়া সোনার টিপ আর বেলপাতা বের করে নিজের ট্যাকে গুজে রাখলো। গ্রামে ফিরে মা কালীর পায়ে সমর্পণ করবে তা। বাকি সব লুঠের মাল এক গামছা পুটুলি করে বেঁধে নিল। সবার মধ্যে সমান ভাগ হবে সেগুলো কাল সন্ধেবেলা মায়ের মন্দিরের চাতালে। লুটপাট শেষ হতে রতন কর্তা বলল, এবার লাশগুলো জলদি নদীতে আর জঙ্গলে ফেলে দিয়ে আয়, তারপর জিনিসপত্র গুছিয়ে নে চটপট, তাইলে ভোরের মুখেই ঢুকতে পারবো গ্রামে। কর্তার কথা মতো কাজ শেষ হতে গড়িয়ে এলো তৃতীয় প্রহর। তারপরে ফিরতি পথের সদল বলে এগিয়ে চলল রতন কর্তা, সঙ্গে কেষ্টনগরের মহিলারা আর বাচ্চাটাও। পেছনে পড়ে রইল নিভন্ত আগুনের কুণ্ডগুলো, আর চূর্ণী নদীর পাড়ে ওই জঙ্গলে পড়ে রইল কেষ্টনগরের পুরুষদের লাশ। আসলে কেষ্টনগরের সরল মানুষগুলো জানতো না যে পথের বন্ধুত্ব পথেই শেষ হয়ে যায়। তবে সেদিন আর চতুর্থ প্রহরের শিয়ালগুলো ডাকেনি, তারা ব্যস্ত ছিল অন্য কাজে। যে গ্রামে যখন রতন কর্তার দল পৌঁছালো তখন সবে ভোরের আলো ফুটেছে। অন্ধকার কাটিয়ে দিয়ে কুয়াশার আড়াল থেকে আরেকটু পরেই উকি দেবেন সূর্যিদেব। আলোয় ভরে যাবে চারিদিক। দলের সঙ্গে আসা কেষ্টনগরের মহিলারা তখনও ফোপাচ্ছে। রতন কর্তার দলের 3 মহিলা তাদের ধরে ধরে নিয়ে আসছে। দলটা গিয়ে থামলো সোজা মা কালীর থানে। দলের পুরুষরা ওই ঠান্ডার মধ্যে পাশের পুকুর থেকে ডুব দিয়ে এলো। ভিজে কাপড়েই রতন কর্তা প্রতিমার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করে মূর্তির পায়ে অর্পণ করলে সেই সোনার বেলপাতাটা। তারপর উঠে টিপটা প্রতিমার কপালে লাগিয়ে 2 হাত জোর করে বিড়বিড় করে বলল, অপরাধ নিসনি মা, তোর বেলপাতার টিপ তোকেই দিলাম। তুই তো জানিস মা, আমাদের দুবেলা ঠিকমতো ভাত জোটে না, সেচের অভাবে জমিতে ফসল হয় না। তোর এই গরিব ছেলেমেয়েরা শুধু পেটের দায়ী অপরাধ করে, আমাদের তুই ক্ষমা করিস মা। তারপরে দলের দিকে ফিরে আদেশ দিল, এই মহিলাদের একজন আমাদের একজনের ঘরে ঠাঁই পাবে। তাদের সম্মান দিয়ে শিখিয়ে পড়িয়ে আমাদের যোগ্যী করে তোরার দায়িত্ব দিলাম তোমাদের। তোমরা সে কথা জানো, তবু একবার স্মরণ করিয়ে দিলাম। হঠাৎই রতন কর্তার চোখ পড়ে যায় এক যুবতী বিধবার দিকে, তার সাথে এক শ্যামলা রঙের বছর 2-এর ছেলে। মায়ের আঁচল ধরে তার কোলটি ঘেঁষে দাঁড়িয়ে আছে। একটুক্ষণ কি যেন ভাবে রতন কর্তা, তারপর হাঁক দেয়, নীলকান্ত, এদিকে আয় দেখি। নীলকান্ত ভেজা কাপড়ে উঠে আসে মায়ের মন্দিরের চাতালে। তারপর কর্তা নিজেদেরই এক মহিলাকে বলে, যাও ওই মেয়েকে নিয়ে গিয়ে একটা ডুব দিয়ে আনাগে দেখি। সেই মহিলা ওই বিধবাকে নিয়ে গিয়ে পুকুর ঘাটে একটা ডুব দিয়ে নিয়ে হাজির করে মন্দিরে রতন কর্তার কাছে। তখন রতন কর্তা সেই যুবতী বিধবাকে বলল, মা তুমি বিধবা, তার উপরে তোমার সন্তান আছে। এই গ্রামে কেউ তোমাকে তাদের ঘরে ঠাঁই দেবেনি, তাতে তোমার কষ্টের সীমা থাকবে না গো মা। তাই বলি কি, তোমার একজন দরকার যে তোমাকে আর তোমার সন্তানকে আপদে বিপদে রক্ষে করবে, তোমাদের যত্নার্থী করবে, ভালোবাসবে। একটু থেমে কর্তা আবার ধীরে ধীরে বলতে থাকে, তা তোমার যদি আপত্তি না থাকে তবে আমার ছেলে নীলকান্ত তোমায় ঠাঁই দিতে পারে স্ত্রীর মতো। ওর এখনো বিয়ে হয়নি, এবারে ভেবেচিন্তে কত মা, তুমি কি রাজি? বিধবা মহিলা ফ্যাল ফ্যাল করে একবার তাকায় নীলকান্তর দিকে আর একবার তাকায় রতন কর্তার দিকে। তারপরই আঁচল মুখে গুজে ফুপিয়ে ওঠে। বিধবা হওয়ার কারণে শ্বশুরবাড়ির লাঞ্ছনা, বাপের বাড়িতে এসে থাকার সময় ভাই আর তাদের বউদের খোটা, সব কিছু তোলপাড় করে দেয় তার ভেতরটাকে। তার আর ছেলের কি ভবিষ্যৎ তা সে নিজেই জানে না, তাই উত্তর খুঁজে না পেয়ে চুপ করে থাকে সে। কি মা, কইলে না তো তোমার কি মত? যুবতী এবার মুখ নিচু করে, ভাবে তার তো আর হারাবার কিছুই নেই, সবাইকে হারিয়ে কেষ্টনগরেও আর ফেরা যাবে না। এখন ছেলেটাকে বড় করা দরকার, আর তাছাড়া কতদিন যে হয়ে গেল স্বামী সঙ্গ সুখ। আস্তে আস্তে মুখ তুলে সে এবারে তাকায় নীলকান্তর দিকে। শ্যামলা গায়ে রং, সুঠাম দেহ, নীলকণ্ঠর মুখটাও মোটের ওপর বেশ সুন্দর। নতুন সূর্যের রাঙা আলোয় চিকচিক করছে নীলকান্তর দরাজ বুকের পাটার ওপর লেগে থাকা জলের ফোঁটাগুলো। ভারী সুন্দর লাগছে তাকে, তাই ভালো লাগার নতুন লজ্জায় মুখ নিচু করে যুবতী। তারপর আস্তে ঘাড় হেলিয়ে সম্মতি জানায়। তোমার নাম কি মা? শ্যামাঙ্গিনী। শুনেই চমকে ওঠে রতন কর্তা।
আজ থেকে তবে কি কৃষ্ণ আর কালী যুগল মূর্তিতে বিরাজ করবে এই হতদরিদ্র গ্রামে? একবার অকিতু ভরা চোখে কালী মূর্তির দিকে তাকায় সে। তারপর নীলকান্তকে বলে, নীলু, মায়ের ঘটে সিঁদুর পরিয়ে দাও শ্যামাঙ্গিনীকে। নীলকান্ত বুড়ো আঙুলে করে দেবী মূর্তির ঘর থেকে সিঁদুর নিয়ে রাঙিয়ে দেয় শ্যামাঙ্গিনীর সিথি। গ্রামের মহিলারা উলু দিতে থাকে, আর পুরুষেরা তাদের হাতের লাঠি উঁচিয়ে দাপিয়ে বলে ওঠে, জয় মা ভবানী, জয় মা করল বদনী। সবাই থামলে পরে রতনকর্তা বলে, নীলকান্ত আর শ্যামাঙ্গিনী, আজ থেকে তোমরা এই গায়ে আমাদের বাড়িতেই থাকবে, স্বামী স্ত্রীর মতো। আর তোমাদের এই সন্তানের আগেই নাম যা হোক না কেন, আজ থেকে সবাই তাকে নিশিকান্ত নামেই ডাকবে। এর অন্যতা যেন না হয়। আর সবাই শুনে রাখো, এই ছেলের মধ্যে শ্যামা আর কৃষ্ণ যুগলে বিরাজ করবেন, তাই তোমাদের সকলের শেখা সেরা বিদ্যে এঁকে দেবে। আমার পরে এই হবে এই গ্রামের রক্ষেকর্তা। এই আমার হুকুম, সববার মনে থাকে যেন। এই কথা বলে নিশিকান্তকে বুকে তুলে নেয় রতনকর্তা। ততক্ষণে সূর্য অনেকটাই উঠে গেছে। তাহলে কি আরেক ঠগের জিম্মেদারের বীজ বোনা হয়ে গেল নিশিকান্তের মধ্যে?